বিদেশ না যাবার আগের শর্তে বেগম জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল আরও ৬ মাস। স্থায়ী মুক্তি আদালতের এখতিয়ার। রাজনৈতিক কারণ বলছেন বিএনপি নেত্রীর আইনজীবী। কাল নিউ ইয়র্কে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাগত জানাতে প্রস্তুত আওয়ামী লীগের নেতাকর্মীরা। ২১ সেপ্টেম্বর অংশ নেবেন জাতিসংঘের উদ্বোধনী পর্বে। সারা দেশে বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতি, হলে থাকছে না গণরুম। শিক্ষামন্ত্রীর স্কুল পরিদর্শনে নেতাকর্মীদের ভিড়, উধাও স্বাস্থ্যবিধি। এবং আজ থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ৪ ঘন্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন। গ্যাস নিতে যানবাহনের দীর্ঘ সারি, ভোগান্তি বাড়ার অভিযোগ। সময় সংবাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। বিদেশে না যাওয়ার আগের শর্ত বহাল রেখেই বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ালো সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, স্থায়ী মুক্তি পেতে হলে তাকে আদালতে যেতেই হবে। আর বিএনপি নেত্রীর আইনজীবীর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে না। এদিকে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের শুনানি ৩১ অক্টোবর ধার্য করেন আদালত। স্থায়ী মুক্তি নাকি সাজা স্থগিতের মেয়াদ বাড়ছে বেগম জিয়ার, এ নিয়ে গত ২ সপ্তাহ ধরেই আলোচনা চলছিল। যদিও আইনমন্ত্রী জানিয়েছিলেন, স্থায়ী মুক্তির আবেদন করতে হলে জেলে ফিরতে হবে বিএনপি নেত্রীকে। সেই কারণে সাজা স্থগিতের মেয়াদ ৬ মাস বাড়ানোর পক্ষে মত দেয় আইন মন্ত্রণালয়। রোববার স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেন, বাসায় চিকিৎসা নেওয়া এবং বিদেশে না যাওয়ার আগের শর্তেই বেগম জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর কথা। তিনি বলেন, স্থায়ী মুক্তি পেতে হলে আদালতের দ্বারস্থ হতে হবে বিএনপি চেয়ারপারসনকে। এইবার চতুর্থবারের মতন দেওয়া হলো। তিনি নিজ বাসায় থেকে তার চিকিৎসা সেবা যা তিনি যেভাবে চিকিৎসা নিতে চান সেইভাবে চিকিৎসা নেবেন, তবে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, স্থায়ী মুক্তি দেওয়ার ক্ষমতা ছিল সরকারের, রাজনৈতিক কারণে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। সেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার প্রতি এই অমানবিক আচরণ করা হচ্ছে, তাকে জেলখানার মধ্যেই রাখা হচ্ছে, তাকে বিদেশে যাওয়ার কোনো অনুমতি দেওয়া হচ্ছে না। গত বছরের ২৫শে মার্চ বেগম জিয়াকে ৬ মাসের জন্য মুক্তি দেয় সরকার। একই বছরের ১৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফা এবং এবছরের ১৫ মার্চ তৃতীয় দফায় সাজা স্থগিতের মেয়াদ ৬ মাস করে বাড়ানো হয়। আগামী ২৪শে সেপ্টেম্বর শেষ হচ্ছে তৃতীয় দফায় সাজা স্থগিতের মেয়াদ। এর আগেই সাবেক এই প্রধানমন্ত্রীর পরিবারের আবেদনে আগামী বছরের মার্চ পর্যন্ত বাড়ল মুক্তির মেয়াদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আরও ৩৪টি মামলা ঝুলছে। এর মধ্যে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলার অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়ে ৩১ অক্টোবর ধার্য করা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কাল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে পথে ফিনল্যান্ডে যাত্রা বিরতিতে আছেন তিনি। সেখানে দুদিনের ব্যক্তিগত সফর শেষে রোববার স্থানীয় সময় বিকেল ৪টায় হেলসিঙ্কি ভান্টা বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। এদিকে শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রস্তুত আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নিউ ইয়র্কের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে রোববার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সব প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিদিন সভা সমাবেশ মিছিল করছেন নিউ ইয়র্কে। সবার মাঝেই এখন উৎসব আমেজ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে আমরা আনন্দ সমাবেশ করছি। সকল পর্যায়ের নেতাকর্মীরা জ্যাকসন হাইট বাংলাদেশের অধ্যুষিত এলাকায় আমরা রাতভর এই গত ১ মাস ধরেই আমরা আনন্দ উল্লাস করছি। এদিকে জাতিসংঘে ও সাইড লাইনে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ মিশন ও দূতাবাস। আগামী ২১ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের মূল পর্ব রাষ্ট্র ও সরকার প্রধানদের বিতর্কে অংশ নেবেন শেখ হাসিনা।
জাতিসংঘে অন্তত 4টি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর এখানেই বরাবরের মতো তিনি বাংলায় ভাষণ দেবেন 24 সেপ্টেম্বর। এখন প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় দলীয় নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। বিএনপি একদিকে যেমন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তেমনি বিদেশেও দেশের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার বাসভবনে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউ ইয়র্কে সফর ঘিরে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদের প্রেক্ষিতে তিনি একথা বলেন। এ সময় বিএনপির এই ষড়যন্ত্রমূলক দুর্বিসন্ধির তীব্র নিন্দাও জানান ওবায়দুল কাদের। বিএনপি প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই বিক্ষোভ প্রতিবাদ করতে শুরু করেছে। তারা একদিকে যেমন দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে, অন্যদিকে বিদেশে দেশের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত। আমরা বিএনপির এই ষড়যন্ত্রমূলক দুরভিসন্ধির তীব্র নিন্দা করছি। সরকারের উন্নয়ন তাদের সহ্য হচ্ছে না, তারা দেশে স্থিতিশীলতা চায় না, চায় অস্থিরতা। সময় সংবাদে আরও থাকছে, দেশে ছড়িয়ে পড়েছে নকল ওষুধ, ধরতে পারছে না ফার্মেসির দোকান থেকে সাধারণ ভোক্তাও। সক্রিয় মিটফোর্ড কেন্দ্রিক চক্র, গ্রেফতার 3। দীর্ঘ সময় পর সারা দেশে বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতি চলছে জোরে সোরে। 1 ডোজ টিকা নেয়ার শর্তে আগামী 5 অক্টোবর হল খুলতে সব প্রস্তুতি নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে থাকছে না গণরুম। বহিরাগত ও অছাত্রদের দখলে থাকা রুম বরাদ্দ দেয়া হবে প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের। শুধু ঘোষণায় সীমাবদ্ধ না থেকে পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন চান শিক্ষার্থীরা। ধারণ ক্ষমতার কয়েকগুণ বেশি শিক্ষার্থী গাদাগাদি করে একসঙ্গে যে কক্ষে থাকেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে সেটাই গণরুম নামে পরিচিত, যেখানে পড়াশোনার পরিবেশ তো দূরের কথা, মাথা গজার একটু ঠাঁই পেতেই রীতিমতো যুদ্ধ করতে হয়। এবার এই সংস্কৃতি থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গণরুম শব্দটা তো বিশ্ববিদ্যালয়, এই শব্দটা তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক পরিবেশের সাথে এটা সম্মানজনক কোন শব্দ না। সিদ্ধান্ত হয়েছে আমাদের গণরুম আমরা রাখবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার AF রহমান হলের একটি গণরুম এটি। এ রুমে আগে শিক্ষার্থীরা মেঝেতে ঘুমালেও এখন বসানো হয়েছে খাট। আর আগে 30 থেকে 40 জন শিক্ষার্থী এ রুমে থাকলেও এখন থাকবেন মাত্র 8 জন। সব হলের প্রবেশপথে বসানো হয়েছে হাত ধোয়ার বেসিন। শিক্ষার্থীদের যেন মেঝেতে ঘুমাতে না হয় সেজন্য তৈরি করা হচ্ছে খাট। রিডিং রুম ও ডাইনিং রুম থেকে শুরু করে সবকিছুই সাজানো হচ্ছে নতুন সাজে। আসলে পরে তাদেরকে শিফট করে দেওয়া হবে। রবীন্দ্র ভবনটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের একেবারে 100% আমরা সিঙ্গেল রুমে সিট দিতে পারবো। ঘোষণা সীমাবদ্ধ না রেখে সিদ্ধান্তের দ্রুত বাস্তবায়ন চান শিক্ষার্থীরা। এই প্রথাটার সাথে পরিচিত হওয়ার পরে তার যে এতদিনের স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা তারা আসলে একটা ধাক্কা খায়। আমরা এই গণরুম প্রথার অবসান চাই। যদি ইমপ্লিমেন্ট না করতে পারে তাহলে যেন ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার যারা থাকে তারা যদি গণরুম না থাকে তারা কিন্তু ঢাকা শহরে থাকার ব্যবস্থা নেই। হল অছাত্র ও বহিরাগত মুক্ত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমাদের শিক্ষার্থীরা বরাদ্দ পেলে সেই রুমে চলে যাবে, সেই রুমে তার ওঠার ব্যাপারে তার কোনো সহজতা লাগে সংশ্লিষ্ট হল প্রশাসন সেটি করবে। আগামী 5 অক্টোবর থেকে শুধু স্নাতক চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে শিক্ষামন্ত্রী রাজধানীর যাত্রাবাড়িতে স্কুল পরিদর্শনে গেলে নেতাকর্মীদের ভিড়ে উধাও হয়ে যায় স্বাস্থ্যবিধি। ভিড়ের মধ্যে স্কুলে ঢুকতে পারেনি অনেক শিক্ষার্থী, এতে ক্ষোভ প্রকাশ করেছে তারা। পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেবে নিজ নিজ সিন্ডিকেট।
শিক্ষা প্রতিষ্ঠানের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা পরিদর্শন করতে রোববার রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে যান শিক্ষামন্ত্রী। এ সময় তার আগমনকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির বাইরে ভিড় জমায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদেরও ভিতরে ঢুকতে বেগ পেতে হয়। স্কুলের পোশাক পরে বন্ধু বান্ধবদের সাথে দেখা করে খুব ভালো লাগছে। স্কুল খোলার পর থেকে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। শিক্ষামন্ত্রী আসার আগে বাইরে অনেক ভিড় হয়েছিল, কারা আসছে আমরা চিনি না। উই আর স্টুডেন্টস অফ দিস স্কুল, তো সেক্ষেত্রে আমাদের আগে যা উচিত ছিল, কয়েকজন আসে তারা এখানে ভিড় করে, এই জন্য আবার আমাদের ঢুকতে দেওয়া হয়নি। এই হুলস্থুল কর্মযজ্ঞ চলেছে শিক্ষামন্ত্রী চলে যাওয়ার পরও। মন্ত্রীর দৃষ্টি আকর্ষণকে কেন্দ্র করে স্কুল মঞ্চে উঠে আরেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিষোদ্গার করেন এক স্থানীয় নেতা। উনি এলাকায় থাকেন না, উনি থাকেন আপনার সেই ঠিকানাটা কোথায় থাকেন আমি জানি না। তবে স্কুলটি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন ডাক্তার দীপুমণি। পাশাপাশি বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত দেবে না বলেও জানান তিনি। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার এই অভ্যেসটা করার মধ্য দিয়ে আশা করি আমাদের এই স্বাস্থ্যসম্মত অভ্যেসগুলো আমাদের সমাজেও এটা আস্তে আস্তে বিস্তৃতি লাভ করবে। 27 সেপ্টেম্বরের মধ্যে রেজিস্টার করবেন, কিন্তু টিকা দেওয়া হবে না। তাদেরকে ওই বিশ্ববিদ্যালয়গুলোর স্বাস্থ্যকেন্দ্রকেই টিকা কেন্দ্র হিসেবে ব্যবহার করার সুযোগ রয়েছে। কোন বিশ্ববিদ্যালয় কবে খুলবেন, তাদের হল কবে খুলবেন, এই সিদ্ধান্তগুলো একান্তভাবেই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব। এর আগে 12 সেপ্টেম্বর আজিমপুর স্কুল পরিদর্শনকালে অনিয়মের প্রমাণ মেলায় 2 জনকে বরখাস্ত করেন শিক্ষামন্ত্রী। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল ওষুধ প্রস্তুত করে কুরিয়ারের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় সারা দেশে। সাধারণ ভোক্তারও বোঝার উপায় নেই তিনি আসল নাকি নকল ওষুধ কিনছেন। মিডফোর্ড কেন্দ্রিক নকল ওষুধ প্রস্তুতকারী চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ। বহুল প্রচলিত গ্যাসের ওষুধ বা জন্ম নিয়ন্ত্রণ পিল বা বিদেশি রং ফর্সাকারী ক্রিম, বোঝার উপায় নেই, দেখতে হুবহু আসলের মতো, আদতে সবই নকল। শনিবার ডিবির লালবাগ বিভাগ অভিযান চালিয়ে 16 ধরনের বিপুল পরিমাণ ওষুধ জব্দ করেছে। গ্রেফতার করা হয়েছে মিডফোর্ড কেন্দ্রিক গড়ে ওঠা ভেজাল ওষুধ প্রস্তুত ও বাজারজাতকরণ চক্রের 3 সদস্যকে। ব্যাটনোবেট এটা আনরেজিস্টার্ড একটা বিদেশি ওষুধ, ইনো আনরেজিস্টার্ড, তাছাড়া আরও আনরেজিস্টার্ড, আইপিএলও আনরেজিস্টার্ড, এছাড়া ব্যান্ড আইটেমের বাসে পিরেকটিন, এরকম অনেকগুলো ওষুধ আমরা উদ্ধার করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেসেজটা সেটা হলো যে জনগণ যে প্রতারিত হচ্ছে এই সকল ওষুধ খেয়ে। আটক 3 জনেরই রয়েছে একাধিক গোডাউন ও ফার্মেসি। সেখান থেকে দেশের বিভিন্ন জেলার ফার্মেসিতে চাহিদার ভিত্তিতে বাজারজাত করে তারা। আমাদের একটি স্ট্রং মেসেজ সারা বাংলাদেশব্যাপী আমরা দিয়েছি। ওষুধ সেখানে ওষুধ বিক্রেতা থেকে শুরু করে ওষুধ যারা উৎপাদন করছে এই ধরনের ভেজাল ওষুধ, নকল ওষুধ এবং ব্যান্ড আইটেম, তাদেরকে আমরা আইনের আওতায় আনছি এবং কঠোরভাবে আইনকে আমরা প্রয়োগ করব। ওষুধ প্রশাসনের দাবি, জনবল সংকটের পরও বিভিন্ন সময় অভিযান পরিচালনা করছেন তারা। তবে বাজারে নকল ওষুধের সরবরাহ কেন বন্ধ হচ্ছে না মেলেনি তার সদুত্তর। সেফ মেডিসিন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঔষধ এফেক্ট করে হচ্ছে লিভারে এবং কিডনিতে, যার কারণে এখন আমাদের দেশে কিডনি রোগের সংখ্যা একটু বাড়ছে। আমাদের জনবল সংকট রয়েছে। আমাদের সর্বমোট জনবল 720 জন, যার মধ্যে আমাদের কর্মরত রয়েছে 370 জন। ফার্মেসি থেকে কেনার সময় ওষুধ প্রশাসনের রেজিস্টার্ড নম্বর দেখে নেওয়ার পরামর্শ পুলিশের। রেজিস্টার্ড নাম্বার থাকে, সেটা দেখার দায়িত্ব কিন্তু জনগণের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, দোকান থেকে যখন ওষুধ কিনবে। ই কমার্স ইস্যু উঠল দেশের উচ্চ আদালতে। সাম্প্রতিক গ্রাহক প্রতারণার বিষয়টি শুনে লোভনীয় অফারের ফাঁদের বিষয়ে জনগণকে সচেতন করার পরামর্শ দিলেন হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল বললেন, আইনি কাঠামোর মধ্যে আনতে হবে সম্ভাবনাময় এ খাতকে। আর দুদক আইনজীবী বলছেন, অনেক ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের তথ্য প্রমাণও মিলছে। যুবক, ইউনিপেড 2, ডেস্টিনি, সবশেষ ইভ্যালি ও ই অরেঞ্জ গ্রাহক ও বিনিয়োগকারীদের ফাঁদে ফেলে প্রায় 12,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সব ক্ষেত্রেই জাঁকজমকপূর্ণ বিজ্ঞাপন, লোভনীয় অফারের চমক দেখিয়েছে তারা। প্রতারণায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলেও 1 টাকাও ফেরত পাননি কোনো গ্রাহক। সাম্প্রতিক এমন বিষয় নিয়ে আলোচনা হলো দেশের উচ্চ আদালতে। আদালত জানতে চান কিভাবে চলছে দেশের ই কমার্স খাত। এমনকি ইভ্যালির রাসেল ও তার স্ত্রীর গ্রেফতারের দিনও অনেকেই পণ্যের অর্ডার দিয়েছেন বলে জানা গেছে, যদিও অর্ডার স্থগিত রেখেছে তারা। এমন প্রেক্ষাপটে ই কমার্সের লোভনীয় অফারের ফাঁদের বিষয়ে জনগণকে সচেতন করার পরামর্শ দিলেন উচ্চ আদালত। 2টো কিনলে 4টি ফ্রি পাওয়া যাবে, 4টি কিনলে 8টি ফ্রি পাওয়া যাবে,
তাদের পক্ষ থেকে এই ধরনের অবৈধ উদ্যোগে সাড়া দেওয়া ঠিক হয়নি। এটি এক ধরনের লালসার ফল। সাথে সাথে এটিও বলতে হবে, আমাদের দেশের যে আইনি কাঠামো আছে, এই আইনি কাঠামোতে অরেঞ্জ বা ভ্যালি যে টাকাটা সংগ্রহ করেছে, এই টাকাটা কোথায় গিয়েছে এই লিঙ্কটি খুঁজে বাইর করার দায়িত্ব অ্যান্টি কারাপশন কমিশনের। এটি মানি লন্ডারিং এর কাজ। ভ্যালির বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলছে, তবে প্রাথমিকভাবে অর্থ পাচারের উপাদান রয়েছে বলে মনে করেন দুদক আইনজীবী। দুর্নীতি দমন কমিশন একটা অনুসন্ধান কার্য শুরু করেছে এবং সেই অনুসন্ধান কার্যের সহায়তার জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে কিছু ডাটা দেওয়া হয়েছে, তথ্য উপাত্ত কিভাবে লন্ডারিং হয় নাই দেখার জন্য। তো এখন অনুসন্ধান এটা চলমান, অনেক দূর কাজ অলরেডি হয়ে গেছে, তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে মানি লন্ডারিং উপাদান থাকতে পারে আপাত দৃষ্টিতে। এদিকে ভ্যালির সিইও রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনের রিমান্ডের দ্বিতীয় দিন চলছে। এক ভুক্তভোগীর করা মামলায় বৃহস্পতিবার এই দম্পতিকে গ্রেফতার করে র্যাব। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ বাড়াতে আজ থেকে প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত 4 ঘন্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে। এতে ভোগান্তি বাড়বে বলে মনে করছেন সিএনজি স্টেশন মালিক ও চালকরা। সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের লাইন বেলা বাড়তেই এই সারি আরও দীর্ঘ হয়। এই দাঁড়িয়ে থাকার কারণ লাইনে গ্যাস সরবরাহ কম বা চাপ কম। কোভিডের ধাক্কা সামলে সবকিছু স্বাভাবিক ছন্দে ফেরায় সড়কে যানবাহন যেমন বেড়েছে, তেমনি যানজট আর সিগন্যালে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকায় বেড়েছে গ্যাসের চাহিদা। এ অবস্থায় প্রতিদিন 4 ঘন্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্তে হতাশ গাড়ি চালকরা। বন্ধ থাকলে আমাদের জন্য সমস্যা, 1 ঘন্টা সিরিয়ালে থেকে গ্যাস নিতে হবে, গ্যাস না পাইলে তো গাড়ি বন্ধ রাখতে হবে। গ্যাস সিরিয়াল হয়ে যাবে, আমাদের অনেক সময় 2বারও গ্যাস লওয়া লাগে, আবার জমা উঠাতে সমস্যা হবে, আমরা চলবো কেমনে? খরচ অবশ্যই বাড়বে, মালিক তো চালাইতে দেয় না। বিদ্যুৎ কেন্দ্রে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিতে 2018 সালের আগের বছরগুলোতে পিক আওয়ারে বন্ধ রাখা হতো সিএনজি ফিলিং স্টেশন। তবে ওই বছর বাংলাদেশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সিএনজির যুগে প্রবেশ করার পর তুলে নেওয়া হয় সিএনজি স্টেশনে গ্যাস রেশনিং। তবে সম্প্রতি বিদ্যুতের চাহিদা বেড়েছে। সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ নিশ্চিতে ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও যৌক্তিকতা দেখছেন না এর মালিকরা। করুণায় শ্বাস হয়ে গেছি, এই সিদ্ধান্ত আমরা আরো শেষ এটা যৌক্তিকতা নাই। কি যৌক্তিকতা? এটা আন্তর্জাতিক ব্যাপারে বাড়াইছে, এটা ওনাদের এটা গ্যাসের দাম বাড়ানোর জন্য, এটা ওনাদেরই, আর কিছু না। গত 14 সেপ্টেম্বর 4 ঘন্টা ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় গ্যাস সরবরাহে হিমশিম খেতে হচ্ছে এই সিএনজি ফিলিং স্টেশনগুলোকে। এ অবস্থায় 24 ঘন্টা গ্যাস সরবরাহে আমদানির উপর জোর দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। সময় সংবাদ, ঢাকা। সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলবের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সহ সাংবাদিকদের বেশ কয়েকটি সংগঠন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশ নেন সাংবাদিক নেতা সহ জাতীয় দৈনিক, টেলিভিশন, রেডিও সহ বিভিন্ন অনলাইনের সাংবাদিকরা। এ সময় নেতারা জানান, সাংবাদিকদের ব্যাংক হিসাব তলবের নামে তাদের পেশাগত মর্যাদাহীন অপচেষ্টা চলছে। আগামী বৃহস্পতিবার বেলা 11টায় ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন সাংবাদিকরা। ভাসানচরে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করবে জাতিসংঘ। শিগগিরই এই বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হবে বলে জানান বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো। সকালে ডিপ্লেট সাংবাদিকদের সংগঠন ডিক্যাপ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বাংলাদেশের জন্য জাতিসংঘ অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করার মোক্ষম সুযোগ। ভাসানচরে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করবে জাতিসংঘ। শিগগিরই একটি MOU স্বাক্ষর করা হবে। বিশ্ব নেতৃত্বের সামনে রোহিঙ্গা ইস্যুকে সামনে আনতে হবে। জাতিসংঘ বাংলাদেশের দীর্ঘদিন বন্ধ থাকার পর স্কুল খোলাকে স্বাগত জানাচ্ছে, তবে বাল্যবিবাহ রোধে নজর রাখা উচিত। ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার বন্ধে আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছি। বাংলাদেশ চাইলে নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা করতে চায় জাতিসংঘ। Agencies equally need to keep the focus on the crisis.
টি-20 বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের সূচি জানালো বিসিবি। শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে 12 ও 14 অক্টোবর আবুধাবিতে হবে ম্যাচ দুটি, জানিয়েছেন বোর্ডের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরের সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে বলেও জানান তিনি। 3 তারিখ বাংলাদেশ টিম যাবে, 4 তারিখে পৌঁছাবে ওমানে। সেখানে একদিন কোয়ারেন্টাইনের পর আমরা প্র্যাকটিস করে ওখানে 8 তারিখে আমরা একটা ওমান এ টিমের সাথে একটা ম্যাচ খেলবো। তারপর আমরা 9 তারিখ চলে যাবে বাংলাদেশ দল আবুধাবিতে। ওখানে গিয়ে আমরা 12 আর 14 দুইটা ম্যাচ প্র্যাকটিস ম্যাচ খেলে আমরা কিন্তু আবার ওমানে এসে আমাদের যে কোয়ালিফাইং আছে সেই ম্যাচগুলো খেলবো। এখানে আপনার একটা লজিস্টিক ম্যানেজার থাকবে, প্লাস যেহেতু আপনার এবার একটু ডিফিকাল্ট, কারণ ইলেকশনের সাথে সবাই জড়িত আছে ইলেকশনের জন্য। সো আমরা এবার কোনো টিম লিডার দিই নাই। অপরূপ সৌন্দর্যের নগরী সুইজারল্যান্ডের জুরিক। করোনার সংক্রমণ কমায় যানজট ও দূষণমুক্ত শহরে বেড়ে গেছে পর্যটকদের পদচারণা। জুরিক থেকে আরও জানাচ্ছেন লুৎফর রহমান বাবু। যেন শিল্পীর তুলিতে আঁকা ছবি। বড় রাস্তা থেকে শুরু করে পাড়ার অলিগলি সব একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন আর নির্জনজাট, কোথাও একটুকুও ময়লা নেই। বলছিলাম পৃথিবীর ভূস্বর্গ হিসাবে পরিচিত সুইজারল্যান্ডের কথা। দেশটির প্রত্যেকটি শহরই নান্দনিক অপরূপ সৌন্দর্যে মণ্ডিত। জুরিক হচ্ছে সুইজারল্যান্ডের বৃহৎ একটি শহর, যেটি অর্থনীতি ও সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে পরিচিত। 3 কিলোমিটার বিস্তৃত লেক কিংবা জাতীয় জাদুঘর, যেখানে রয়েছে মধ্যযুগের নিদর্শনের নানা উপাদান, যা দেখার জন্য প্রতি বছর ভিড় করেন হাজার হাজার পর্যটক। ইউরোপের মধ্যে ফ্রান্স, ইতালি, স্পেন সহ আরও কয়েকটি দেশ করোনায় বিপর্যস্ত থাকলেও সেদিক বিবেচনায় এই সুইজারল্যান্ড ছিল অনেক ভালো অবস্থানে। এত উন্নত মানের দেশে আমাদের বাঙালি খুবই কম, তবে আমরা খুব ভালো অবস্থায় আছি এখানে। তবে করোনা ভাইরাসের কারণে একটু সমস্যার কারণে এই দেশে একটু আইন কানুন খুব কঠিন। এই আইন কানুন আমাদের মেনেই চলতে হয় সুইজারল্যান্ডের না। করোনায় আক্রান্ত আর মৃতের সংখ্যা অন্যান্য দেশের তুলনায় ছিল অনেক কম। করোনা থেকে বেরিয়ে এসে দেশটি এখন ধীরে ধীরে স্বাভাবিকের দিকেই ফিরছে, আর সে কারণে এখন পর্যটকও আসতে শুরু করেছেন দেশটিতে। জুরিকে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা খুব বেশি নেই, তবে বসবাসকারী এসব বাংলাদেশিরা বলছেন এখানকার জীবনযাপনে তারা অনেক সুখী। করোনায় জুরিকের পর্যটন খাত কিছুটা হোঁচট খেলেও দেশটি এখন আবারও ধীরে ধীরে স্বাভাবিকের দিকে যাচ্ছে, যে কারণে আবারও আগের মতোই জুরিকের সৌন্দর্য উপভোগ করতে হাজার হাজার পর্যটক শহরটিতে ভিড় করবেন, এমন প্রত্যাশাই সবার। সুইজারল্যান্ডের জুরিক থেকে মোহাম্মদ লুৎফর বাবু, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিদেশ না যাবার আগের শর্তে বেগম জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল আরও 6 মাস। স্থায়ী মুক্তি আদালতের এখতিয়ার, রাজনৈতিক কারণ বলছেন বিএনপি নেত্রীর আইনজীবী। কাল নিউ ইয়র্কে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাগত জানাতে প্রস্তুত আওয়ামী লীগের নেতাকর্মীরা। 21 সেপ্টেম্বর অংশ নেবেন জাতিসংঘের উদ্বোধনী পর্বে। এ ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।